আমি তো ভেবেছি হরিণ তো মানে বলছি হরিণ তো মানে গিজ গিজ করছে। ঢুকলাম, হরিণ কোথায়? ডিয়ার পার্কে সব আছে, হরিণ নেই। আমি তাহলে কি ডিয়ার পার্ক লেখা না? দিদিকে বলছি, দিদি ডিয়ার পার্ক লেখা কেন? হরিণ কোথায়? বলছি হ্যাঁ হরিণ তো নেই। একদম আমি শেষ প্রান্তে গিয়ে একটা হরিণ দেখতে পাই। হ্যাঁ যে এই তো হরিণ, খুব মজা লেগেছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রাতে আড্ডা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ আছি আমি তোমাদের সাথে রিকু। তো আজকে আমি তোমাদের একটা ঘটনা বা গল্প বলতে পারো, সেটা শোনাবো। সেই ঘটনাটা হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি ঘুরতে যাই পুরুলিয়ায়। সেইখানে যা যা ঘটেছে সেই সবগুলোই তোমাদের বলবো। তো চলো গল্পটা যে শুরু করা যাক। তোমরা এর আগে আমার মামাবাড়ির ফ্যামিলি নিয়ে অনেক গল্প শুনেছো। যেমন শুনেছো মামাবাড়ি কালী পুজো, শুনেছো হোটেল রাজমহল, আর শুনেছো হোটেলের সেই রহস্য। এরকম বিভিন্ন ধরনের গল্প আমার মামাবাড়ির ফ্যামিলি বা আমার ফ্যামিলি নিয়ে অনেক গল্প তোমরা শুনেছো। আজকেও সেম এরকম একটা গল্প তোমাদের বলবো, কিন্তু গল্পটা এই গল্পগুলি বা এই গল্পটা কিন্তু ভয়ের হবে না, একটু অন্য ধরনের গল্পটা হবে। তো তোমরা শোনো, শুনলে তোমাদের ভালো লাগবে। আমি, মা, বাবা, দিদি চারজন মিলে ঠিক করি যে অনেক বছর হয়ে গেল, অনেক দিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাই না। তো কোথাও ঘুরতে যাই, দেখবা মানুষ যদি 1 বছর বা 2 বছর ঘুরতে না যায় না, তাদের মাইন্ডটা কেমন একটা চেঞ্জ হয়। আমার ভালো লাগে না, যেমন কিছু একটা। তো আমি বাবাকে বললাম যে বাবা, তো চলো কোথাও ঘুরে আসা যাক। তো বাবা বললো কোথায় যাবি? আমি বললাম এক কাজ করি, তাহলে পুরুলিয়া যাওয়া যাক। আর তখন ছিল শীতকাল, এটা হচ্ছে 2025-এর ডিসেম্বরের কথা বলছি। বাবা বলছে ঠিক আছে চলো যাওয়াই যাক। তা বললো কি 4 জন গেলে কি মজা হবে? আমি বললাম তাহলে তুমি এক কাজ করো, ছোট মামাকে বলে দেখো, ছোট মামার ফ্যামিলি গেলে তাহলে ভালো হয়। বলছে ঠিক আছে তাই হোক। এবার আমি তো অফিস চলে গেছিলাম, এবার বাবা আমার ছোট মামাকে ফোন করে আর বড় মামার মেয়েকে ফোন করে। তো তারাও বলে হ্যাঁ যে যাওয়াই যায়। আর তারা ঠিক করে আমাদের গোবরডাঙ্গার একটা ট্রাভেল এজেন্সি আছে, তাদের সাথে যাবে। তো তাদের সাথে ঠিক করে যে তারা নিয়ে যাচ্ছে হচ্ছে জানুয়ারির 1 তারিখে, মানে 1 জানুয়ারিতে। আর আমরা বাড়ি ফিরবো হচ্ছে 10 তারিখে। মোটামুটি 1 থেকে 10 দিনের অবধি ট্যুর হবে, পুরো পুরুলিয়া ঘোরাবে। তারা এখান থেকে বাসে করে নিয়ে যাবে, আর ওখানে গিয়ে ধরো কোথাও ঘুরতে হলে সেখানে তাদের গাড়ি করতে হবে, সেই খরচাগুলো তাদের দিতে হবে। তো আমার একটা কথা, আমি কোনোদিনই না এরকম ট্রাভেলের সাথে ঘুরতে যাইনি। আর আমি শুনেছি যে ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে গেলেও বাট ঘরে না ঠিকঠাক মতন করে হয় না, এটা আমার মনে হয়। এবার বাদবাকি লোকের কি মনে হয় সেটা তারাই জানে। তো আমি যখন অফিস দিয়ে এসেছি তখন আমাকে মা বলে যে বাবু, এই এই ব্যাপার। আমি বললাম যে দেখো মা, আমার তো যেতে ইচ্ছা করছে না। তোমরা এক কাজ করো না, আমরা নিজেরা যাই, নিজেরা এখান থেকে গাড়ি ভাড়া করে যাই। তখন মা বলছে না অনেক খরচা হয়ে যাচ্ছে, তাদের খরচাটা খুব কম, কিন্তু নিজে একা গেলে খুব খরচা হয়ে যাচ্ছে। তো এই যাবো না যাবো করতে করতে আমি বললাম ঠিক আছে চলো যাওয়াই যাক। তো 1 জানুয়ারি রাত্রেবেলা আমাদের এখান থেকে বাস ছেড়েছে হচ্ছে 11টার সময়। বড় বাস, মোটামুটি আমি, আমাদের ফ্যামিলি, ছোট মামার ফ্যামিলি আর হচ্ছে বড় মামার মেয়ের ফ্যামিলি, এই কটা ফ্যামিলি মিলে, আর বাদবাকি ট্রাভেলস এজেন্সি আরো যারা লোক মোটামুটি তাদের, আমরা প্রায় গেছিলাম হচ্ছে 40 থেকে 45 জন। যখন রাত্রেবেলায় বাসে উঠলাম তখন বাসটা দেখে আমি মাকে বলছি মা, বাসটা মোটেও ভালো না, এত দূর যাবো এই বাস করে। আর বাসটা ভালো না বলতে কি বলতে, একদম মানে বাসের ভিতরে জায়গা কম, যেখানে বসে আছি তার সামনে লেগ স্পেসটা খুব কম। আর আমি তো প্রচণ্ড লম্বা, আমি যদি 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 সিটটা হেলিয়েও দিই তাও আমার পায়ে লাগছে। এবার সারা রাত্রে যদি ঘুম না হয় তো এবং একটা শরীর খারাপ করতে পারে, ঘুরতে গিয়েও ভালো লাগবে না। তো ওরকম ওই বাসে উঠেছি, উঠে আমার সাথে আমার ভাই ছিল,
দিদির ছেলে ছিল, এরা সব একসাথে বসেছিলাম ৩ জন। দেখবা বাসের হচ্ছে একদিকে ২টো সিট করে হয় আর একদিকে হচ্ছে ৩টে সিট করে হয়। আমরা ৩টে সিটের দিকে বসেছিলাম। তো আমরা ৩ জন বসেছিলাম, তারা মোটামুটি গল্প করতে, করতে যাচ্ছি। যেতে, যেতে রাস্তায় গাড়ি দাঁড় করালো পেট্রোল পাম্পে, পেট্রোল ভরাচ্ছে। তো এরকম ওখানে আবার চা, সিগারেট সব খাওয়া হলো। ভালো মজা করতে, করতে যাচ্ছিলাম। আর মাঝরাতে তো সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন কেউ জেগে থাকবে? আর আমরা ৩টে ছেলে তখন ঘুমাইনি। তখন এদিক ওদিক তাকাতে, তাকাতে যাচ্ছি। এবার ভালো লাগছে। এবার করতে, করতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর যখন চোখ খুলি তখন দেখি ৪টে বাজে আর বাসটা একদম একটা সরু রাস্তার মধ্যে ঢুকেছে আর দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। কিছুক্ষণ পরে দেখলাম বাসটা বাঁদিকে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো। মানে ওখানে দেখলাম সব ছোট গাড়ি, বাসটা সব পার্কিং করা। বলছে এখানেই আমাদের প্রথম গন্তব্যস্থল। যে ট্রাভেল এজেন্সির লোক ছিল আমি তাকে বললাম এখন ভোর ৪টের সময়, আর হচ্ছে যেখানে রয়েছিল সেটা হচ্ছে একটা ড্যাম ছিল, সেটা আমার নামটা ঠিক মনে নেই। ওটা হচ্ছে ঝাড়খণ্ডের কিছুটা আগে ছিল। আমাদের সবাই বলছে এখানেই আমরা থাকবো, এখান থেকে আমরা সন্ধ্যে ৬টার সময় বেরোবো। আমি বললাম দাদা কোনো হোটেল নেবা না? বলছে না হোটেল নেবো না। আমি তাহলে টয়লেট কোথায় করবো? বলছে কেন, এই যে কমন টয়লেটে। আর সত্যি কথা একটা জিনিস, আমি কোনোদিনও কমন টয়লেট ইউজ করিনি, আমার ভালো লাগে না। বললাম দাদা রুম নেবো না? তাহলে কি থাকা যাবে এইভাবে স্নান করা আর ঠান্ডার মধ্যে তো বিশাল কাঁপছে। তো মাকে বললাম মা দেখেছো, এর জন্যই আমি আসতে চাই না। মা বলছে বাবু দেখ কিচ্ছু হবে, এর জন্য একটা মজা। ভালো কথা। সকাল দিয়ে বাস থেকে নামলাম, দাঁত মেজে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখি প্রায় সকাল হয়ে যায়। ৭টা বাজে তখন দেখি তারা টিফিন দিল। টিফিনে দিয়েছিল একটা আলুর দম আর কচুরি। রান্না খুব ভালো ছিল, খেলাম। এবার সাইট সিন করতে হবে। ওখানে সাইট সিন ছিল হচ্ছে একটা ঝাড়খণ্ডে ওখানে একটা ড্যাম ছিল, ওখানে শুধু ড্যামটি ভর্তি। ড্যাম ছিল আর ঝর্ণা ছিল, আর পাশে ন্যাশনাল পার্ক ছিল, আর একটা ছিল বাবার মন্দির। আর সেই বাবার মন্দিরটা এতটাই উপরে যে ৩৫০খানা সিঁড়ি ভেঙে তো উপরে উঠতে হবে। ভালো কথা, ওখান থেকে যাব আমরা। গাড়িকে দেখবা আগেকার দিনে ওই সুমো টাইপের একটা গাড়ি ছিল, কিন্তু ওটা সুমো না। সুমো দেখেছো, বাট ওটা সুমো না, ওই টেকার টাইপের ওরকম একটা গাড়ি আমরা ভাড়া করি। আমরা ওই গাড়িতে ৬জন উঠি, মাথা পিছু ২০০ টাকা করে নেয়। কোথায় কোথায় যাবো? আমি জিজ্ঞাসা করলাম দাদা কোথায় কোথায় যাবো? বলছে এই তো এখানে একটা আপার ড্যাম আছে। এই যে আপার ড্যাম তো সেটা পুলে। বলছে না এখানে একটা আপার ড্যাম আছে, ওখানে ঝর্ণা আছে, আর ন্যাশনাল পার্ক আছে, আর এখানে একটা বাবার মন্দির আছে। চলো। বলছে আগে কোথায় যাবে? যে আগে এক কাজ করে বাবার মন্দিরে চলো। ভালো কথা। বাবার মন্দিরে যখন গিয়ে নামলাম, আমি, দিদি আর দিদির ছেলে, আর আমার মা বাবা আর মা মামি তো উঠতে পারবে না, তারা বয়স্ক। আমি যখন মন্দিরটা দেখি তখন আমি নিজে ভাবছি ভাই এত দূর আমি উঠবো কি করে? বলছে কেন উঠবি না? চ উঠবো। ভালো কথা। জুতো নিচে রেখে দিদি একটা ডালা কিনেছিল পুজো দেবে, উঠছি। মোটামুটি আমি ১৫খানা সিঁড়ি উঠে, আর সিঁড়িও না খুব খাড়া ছিল। ১৫খানা যখন সিঁড়ি উঠলাম, উঠে বলে আমি আর যেতে পারবো না, আমার দ্বারা হবে না, আমাকে ক্ষমা কর, আমি হাঁপাচ্ছি। বলছে মাত্র ১৫টা সিঁড়ি উঠে এরকম করছে। আমার দিদি বলছে না আমি যেতে পারবো না। বলছে চল 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 যাই, কিচ্ছু হবে না। আস্তে আস্তে উঠলাম। আমি আবার গুনছি, যখন ৫০টা সিঁড়ি হলো আমি বললাম বাবা তুমি এত দূরে কেন থাকো বলো তো? নিচে থাকলে কি অসুবিধা হবে? আমার মতন ছেলেপেলেরা তুমি কেন নিচে থাকবা? এখন মজা করতে করতে আর বলছি হরার মহাদেব, করতে করতে কোনো রকম করে ৩৫০টা সিঁড়ি যখন পা দিয়েছি আমি ওইখানেই শুয়ে পড়েছি, মানে লাস্ট সিঁড়িতে শুয়ে পড়েছি। আমার আর ওই হেঁটে ওই মন্দিরে ঢোকার আর আমার জোর নেই গায়ে। দিদি বললো তুই এখানেই থাক, তোর যেতে হবে না। আবার আমার দিদি আর দিদির ছেলে মন্দিরে গেল। আমি একটু উঠলাম, আমার হাতে জল ছিল, জলটা খেলাম। যখন মন্দিরের দিকে তাকালাম, একদম ছোট্ট একটা মন্দির, মানে আমি ৫ ফুট ৮
আমার মতন ছেলে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হবে। ছোট্ট একটা মন্দির, আর উপর থেকে এত সুন্দর ভিউ দেখলে অমায়িক। আর পুরো চারিদিকে ওটা যে পাহাড়ের উপরে ছিল, আর নিচে তাকালে এত সুন্দর কুয়াশা ঘিরে রয়েছে। আর আমি সোয়েটার পরা ছিল, আমি সোয়েটার ফোটা খুলে রেখেছি, গরম লাগছিল। তো মারাত্মক ভিউ আমি পেয়েছি ওখানে। ওখানে ভালো ছবি তুললাম। তো দিদি আর ভাই বেরিয়ে আসলো, এসে আমরা আবার নিচের দিকে যাচ্ছি। ভালো কথা, নিচে দেখো নামার সময় তাতেই নেমে গেছি। হঠাৎ করে নেমে গিয়ে গাড়িতে উঠেছি, আমার পা না বিশাল যন্ত্রণা করছিল, বিশাল। এত যন্ত্রণা করছিল, আমি আর কোথাও যাচ্ছি আমি আর কোনো ওই গাড়ি থেকে নামিনি। লাস্টে আমাদের ড্যাম্পে নিয়ে যায়, আর ড্যাম্পের পাশে ন্যাশনাল পার্ক। ওইখানে গেলাম, ঝর্ণা দেখলাম, ভালো লাগলো। ওই ন্যাশনাল পার্কটা ঘুরে আমার গাড়িতে উঠে আসলাম। এসে দেখি দুপুরে রান্না হচ্ছে। বলছে দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। ভালো কথা। আমি আর স্নান করি না। আমি তুমি রুমে কখন পৌঁছাবো? বলছে রুমে পৌঁছাতে 11টার সময়। যে ওই 11টার সময় গিয়ে স্নান করবো, এখন স্নান করবো না। ওই এক জামা কাপড়ে আমি খেয়ে দিয়ে বাসে গিয়ে বসলাম। আর কিছুক্ষণ পরে কি মনে হলো, একটু নিচের দিকে ঘুরে আসি। নিচে যখন যাই, তখন আমি যখন পকেটে হাত দিচ্ছি, আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। কি হলো, মানি ব্যাগটা কোথায়? আমি মাকে ফোন করলাম, মা দেখো তো তুমি, আমি যেখানে বসে আছি সেখানে মানি ব্যাগ আছে কিনা। বলছে না, মানি ব্যাগ তো নেই। আমি আবার দৌড়িয়ে এসে বাসে আসলাম, খুঁজলাম, কোথাও নেই। আমার একটা ব্যাগ ছিল, আমার মনে হলো ব্যাগে হয়তো থাকতে পারে। ব্যাগটাকে চেক করলাম, দেখলাম হ্যাঁ মানি ব্যাগ আছে। ঠিক আছে চলো, পেয়ে গেছি। ওখান থেকে গাড়ি ছাড়লো। এইখান থেকে হচ্ছে টুইস্ট শুরু। এবার আমার দিদির ছেলে প্রচণ্ড রেগে গেছে। কারণ কি, ওই ভোর 4টের থেকে সারাদিন কোনো হোটেল নেই, আর খাওয়া দাওয়া মাঠে, ঘোরাঘুরি এক জামা কাপড়ে। ও বলছে আমি থাকবো না, আমি যে করে হোক আমি রেড বাস বুক করছি। মামাই তুই কি যাবি? আমি জি মামাই তুই বুক কর, আমি বাড়ি যাবো, আমি পাচ্ছি না। আমি মাকে বললাম, মা দেখো আমি এরকম করে ঘুরতে পারবো না, এই তোমার এই সারাদিন বাসে থেকে আমার হচ্ছে না, আমার রুম না থাকলে হবে না। মা বলছে না বাবু এরকম করিস না, এরকম করিস না। মামা তো কেটেই দেবে, মামা তো টিকিট ও রেড বাস ডাউনলোডও করে নিয়েছে, যে ও টিকিট কেটে বাড়ি আসবে। আমি বললাম চাক মামাই থাক, বাদ দে, করিস না, রুমে তো যাচ্ছি, তবে গিয়ে দেখি। তো সন্ধ্যে 6টার থেকে আমাদের রুমে পৌঁছাতে পাক্কা 11টার সময় লেগেছে। সারা দিন বাসে, একদম শরীর চলছে না। রুমে গেলাম, পৌঁছালাম, শুয়ে পড়লাম। আর সেদিন কিচ্ছু হয়নি, কিচ্ছু না। পরের দিন সকালে আমরা ছিলাম হচ্ছে বাঘমুন্ডিতে। পরের দিন যাবো হচ্ছে অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়টা পুরো, অযোধ্যা পাহাড়ের ছিল হচ্ছে বামুনি ফলস, একদম টপে গেলাম, বামুনি ফলসে গেলাম। আমার মা আর বাবা যায়নি, কেন বামুনি ফলসটা অনেক নিচে, নামতে পারে না তারা। 350 টাকা, তারও বেশি সিঁড়ি নিচে। আমি যাই, আমার দিদি যায়, আমার মামার মেয়ে যায়, মানে আগেই বললাম যে যার ছেলে, আর সে যায়, আমার ভাই যায়, আর মামা আর মামি যায়। সবাই একসাথে ছিলাম। সবাই যখন বামুনি ফলস দেখে উপরে উঠছি, তখন আমার মনে হলো আমার দিদি নেই। আমি মামিকে বললাম, মামি আমার দিদি কোথায়? বলছে কেন, আমার সাথে ছিল তো। বলছে না, আমি তোকে কোথায়, দিদি নেই তো। ওদের শিগগিরই ফোন কর। আর ওখানে পাহাড়ের টপ তো, ফোন নেটওয়ার্ক নেই। মাঝে মাঝে ফোন ঢুকছে, মাঝে মাঝে ফোন ঢুকছে না, মাঝে মাঝে ফোন ঢুকছে, মাঝে মাঝে ফোন ঢুকছে না। আর যখন ফোন ঢুকে তখন দেখি মা ধরে যায়, যে কি মা দিদি কোথায়? বলছে দিদি কোথায়, আমার দিদি তো ফোন রেখে গেছে। কি বল, দিদি ফোন রেখে গেছে? তখন সবার মাথা গেছে ঘুরিয়ে। আমি ওই উপর থেকে আবার কোনোরকম একটা লাঠি ফাটি ভেঙে নিচে গেলাম। ওই নিচে ফলসটা দেখলাম যে দিদি কোথাও নেই, কোনো জায়গায় দিদি নেই। আমি তো দিদিকে ডাকছি, দিদি দিদি দিদি। এবার এটা আমার দিদির মতনই একজনকে দেখতে, আমি তার সামনে গিয়ে বললাম, দিদি তুই? বলছে এক্সকিউজ মি। ও সরি। আমি ভাবলাম আমার দিদি এরকম। আমি তাকে বললাম যে এই ব্যাপার। বলছে ও আচ্ছা, ঠিক আছে, তুমি ভালো জায়গায়, সব জায়গায় খোঁজো, পেয়ে যাবা। সারা জায়গা আমরা সবাই খুঁজলাম তন্ন করে, একটা জায়গাতেও দিদিকে পেলাম না।
এবার আমরা উপরে এসে ঠিক করলাম যে, "মামা দিদিকে পাওয়া যাচ্ছে না, এক কাজ করো।" আর মা হাতে দিয়ে কাঁদছে, ফোন করছে, "কিরে দিদি কোথায়?" আমি বলছি, "দাঁড়াও, দাঁড়াও, খুঁজে পাবো, খুঁজে পাবো।" আমি যে, "এক কাজ করো, এখানে দেখো পুলিশ সহায়তা কেন্দ্র আছে। তাদেরকে একবার জিজ্ঞাসা করি, তারা খুঁজে দেবে তাদের।" এবার বলছে, "হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চ, 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 চ।" এবার যখন পুলিশ সহায়তা কেন্দ্রতে যায়, তখন মা ফোন করে বলছে, "বাবু মোনাকে পেয়ে গেছি।" আমি বলছি, "মামা দিদিকে পেয়ে গেছি, তুমি শিগগির চলো।" এবার আমরা তো সবাই রেগে টেগে গেছি, কোথায় ছিল, গিয়ে তো দিদিকে তো অদ্য ছাড়া আমি ঝেড়েছি, মামা ঝেড়েছে। দিদি বলছে, "আমি কোথায় ছিলাম আমি নিজেই জানি না। আমি দেখলাম হট করে তোরা উপরে যাচ্ছিস, হট করে হারিয়ে গেলি। আমি লোকজনকে জিজ্ঞাসা করে, করে এখানে আসলাম।" তো সবাই মিলে দিদিকে বকাবকি করলো। দিদিও কান্নাকাটি করছিল। তারপরে যা হোক কিছু বলা হয়নি। ওখান থেকে আমাদের মন মেজাজ ভেঙে গেল। "এক কাজ করো, আর কোথাও যেতে হবে না, রুমের দিকে চলো।" তা সবাই বলল, "না, কেন যাব না? চ ঘুরি।" তো ড্রাইভার বলছে, "এক কাজ করুন, আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে আপনারা এখানে ভালো হচ্ছে আখের গুড় পাওয়া যায়। চলুন আখের গুড় আপনাদের দেখাই, কিনতে পারবেন।" তো এমন একটা রাস্তাতে গাড়িটা ঢুকালো। আমাদের ছিল হচ্ছে ২ টো গাড়ি। ২ টো হচ্ছে ইকো গাড়ি ছিল। ওখানে গিয়ে আমরা ভাড়া করেছিলাম আবার ইকো। দেখো বাস তো উপরে উঠতে দেবে না, ওখানে বাস উপরে উঠতে দেয় না। বাস নিচে রেখে ওখানে গাড়ি ভাড়া করে উঠতে হয়। এমন একটা জায়গায় ঢুকালো, আমার ২ টো গাড়িকে একদম ওই তীর ধনুক, দেখবা আদিবাসী আর তীর ধনুক নিয়ে ঘোরে। ওরকম ৪ টে লোক ১ম এ ২ টো গাড়িতে, আমার ২ টো গাড়িতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা তো ভয় পেয়ে গেছি যে কি হলো? কি সর্বনাশ! এরা কারা? তখন ড্রাইভার বলছে, "ভয় পাবেন না, ভয় পাবেন না। যেহেতু আমি শর্টকাট নিয়েছি তো আমরা, তাই জন্য এদের গ্রামে গাড়ি ঢোকানো উচিত না।" তো আমরা তখন কিছু বলিনি। তখন ওরা বলছে যে, "না।" ওরা ওদের সাথে কি ভাষায় কথা বলছে। আমি একটুখানি বুঝতে পেরেছিলাম যে ওরা বলছে, "তোমরা এখানে কেন গাড়ি ঢোকালে?" আর তারা তীর ধনুক নিয়ে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে একটাকে যদি বলে ওইখানেই ওরা তীর মেরে দেবে। আর আমি শুনতাম যে সাঁওতাল আদিবাসীদের দেখতে অন্যরকম। আর সত্যি তারা দেখতে অন্যরকম। মানে তাদের পোশাক-আশাক সত্যি অন্যরকম। এখনো তারা ওই মাথায় ওই আমের পল্লব বা কোনো কিছু একটা গাছের পাতা ওই মাথায় লাগিয়ে রাখে। আর পেটেও লাগিয়ে রাখে। ওটা হচ্ছে ওদের, মানে আমরা যেমন ড্রেস পরি, আমাদের একটা ট্র্যাডিশনাল, ওদের ওটা ট্র্যাডিশনাল। তো এরকম কথা বলে ড্রাইভার ওদের কিছু টাকা দিয়ে বলছে, "চলে যা, চলে যা।" তখন আমরা ড্রাইভারকে বলি, "আপনি যখন জানেন এই রাস্তা দিয়ে ঢোকানো যাবে না, তখন আপনি কেন ঢুকিয়েছেন?" বলছে, "না, এখানে শর্টকাট হয়।" আমি বলছি, দেখুন অনেক কিছু হয়ে গেছে আমার সাথে। আপনি যে যেটা সোজা রাস্তা সেটা গেলে চলুন, না হলে আপনি ব্যাক করুন।" তো ড্রাইভার বলছে, "ঠিক আছে, ওদের টাকা দিয়েছি, ওরা কিছু বলবে না। আপনারা চুপচাপ থাকুন, এখানেই যাবো।" ভালো কথা। ওখানে গিয়ে একটা গ্রামে দাঁড়িয়েছি। এবার ওই গ্রামের সবকটা বাড়িতে দেখি গুড় জাল দিচ্ছে। দেখবা গুড় জালের ওই বড় একটা পানা থাকে। ওই পানাতে গুড় জাল দেয়। আর যতই ওটা গুড় জাল দিয়ে যত নাড়াবে তত নাকি গুড়টা ঘন হয়, তত নাকি গুড় খেতে টেস্টি হয়। তো ওখানে গেলাম। আমাকে বাবা বলল, "বাবু একটা জিনিস খাবি?" আমি বলছি, "কি খাবো?" বলছে, "তাড়ি খা।" তাড়ি? সেটা কি জিনিস? বলছে, "তাড়ি এটা হচ্ছে যেমন আমাদের আ দেশি মদ হয়, সেরকম হচ্ছে তাড়ি।" তো একটা কথা বলে রাখি, আমরা রাতের আড্ডা কিন্তু এটা কোনো কিছুই প্রমোট করে না। সেটা আমাদের সাথে ঘটেছিল বলে তোমাদের বলছি। তো তোমরাও কিন্তু এই জিনিসগুলো ট্রাই করবে না। তো আমি বললাম, "না বাবা খাবো না।" বলছে, "তুই ১ গ্লাস খেয়ে দেখ, এটা কিচ্ছু হবে না।" তো সবাই ১ গ্লাস করে তাড়ি খায়। আর তাড়িটা এত জঘন্য খেতে, এত জঘন্য খেতে, পান্তা ভাত পচে যাওয়ার পরে যদি খাই যে যেরকম লাগবে সেম ওটা এরকম। ওটা ওর থেকেও বাজে। তো তাড়ি খেলাম। দেখবো ওখানে খেজুরের রস পাওয়া যায়। খেজুরের রস খেলাম আর আখের গুড় খেলাম। ওই আখের গুড় আর খেজুরের রস এত সুন্দর ছিল, এখনো মুখে লেগে রয়েছে। তো আমি মাকে বললাম, "মা এক কাজ করো, এই আখের গুড়টা নিয়ে নাও, বাড়ি গিয়ে পিঠে বানাবা, পিঠে খেয়ে নেবো।" মা বলছে, "হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাই।" তো আমরা মোটামুটি ওই ৫০০ বয়েম ৫০০ বয়েম কিনলাম। আমরা সব ফ্যামিলি মিলে। তো ওখান থেকে আমরা বলছি, "তাহলে আর কোথায় যাওয়া যায়?" বলছে, এখান থেকে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে, এটা তো টপেই আছে, এখান থেকে একটা জায়গা আছে, ওটা কি কি একটা পাহাড়ের নাম বললো, আমার ঠিক মনে নেই। ওখানেও একটা বাবার মন্দির আছে।" আমি বললাম, "আবার সেই বাবার মন্দির?" আমি বলছি, "কাকু বাবার মন্দির মানে কি সেই নিশ্চয়ই উঁচুতে হবে?" বলছে, "হ্যাঁ বাবা উঁচুতে।" আমি বলছি, "আবার সেই বাবার মন্দির, সেই আগের দিনের মতন অবস্থা হবে?" এই চলো, চলো যাওয়া যাক। তো গেলাম, ওখানে গিয়ে দেখলাম যে মানে সিঁড়ি না, বাট একটু উঁচু আছে।
সিঁড়ি নেই, কিন্তু তুমি উঠতে পারবা। উপরে উঠলাম, বাবার মন্দিরে দেখলাম, ওখানে ছবি-টবি তুললাম। ওখানেও আদিবাসীরা ছিল, ওখানেও ওই তীর্থ নিয়ে ঘুরছিল। আমরা বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে বেরিয়ে রুমে আসি। রুমে এসে ওরা বলল, "আপনারা তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করবেন। খাওয়া-দাওয়া করে কিন্তু আমরা আবার বেরাবো, হচ্ছে মুখোশ গ্রামে যাবো।" আমি ভালো কথা, মুখোশ গ্রামে যাবো। খাওয়া-দাওয়ার পরে মুখোশ গ্রামে গেলাম। তার মধ্যে আমাদের সামনে যে গাড়ি ছিল ইকো, ওই গাড়িটা হয়ে যায় খারাপ রাস্তার মাঝখানে। একদম মুখোশগ্রামে ঢোকার আগে একদম সরু রাস্তা। সেই রাস্তা হচ্ছে, তুমি যদি সাইকেল নিয়েও যাও, ওপার থেকে একটা সাইকেল আসতে পারবে না। তাহলে ভাবো যে একটা তুমি যদি ৪ চাকা গাড়ি ঢোকাচ্ছ, তাহলে সাইকেল কেন, একটা মানুষও আসতে পারবে না। ওরকম জায়গায় গাড়ি হয়ে যায় খারাপ। আমাদের ড্রাইভারটা নামলো, ওদের ড্রাইভার নামলো। আমিও নামলাম, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রোফাইলের ছেলে। ও নামলো, আমি কাকু কী হয়েছে, কী সমস্যা? বলছে গাড়িটা খারাপ হয়ে গেছে, তো বলছে এই মাঝ রাস্তায় রাখা যাবে না, সাইড করতে হবে। তো সাইডে একটা বাড়ির উঠোনে তাদের বললো যে আমাদের গাড়িটা খারাপ হয়ে, তা ওখানে সবাই আদিবাসী। তা ওরা বললো ঠিক আছে, আমাদের এখানে সাইড করতে পারেন। তো ঠেলে ঠেলে গাড়িটা সাইড করা হলো। সব লোকজন নামলাম। গাড়ি কিছুতে আর ঠিক হয় না, কিছুতে আর ঠিক হয় না। কি যে হয়েছে ড্রাইভার সেটা, মানে কি যে হয়েছে ড্রাইভার সেটা বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না কি হয়েছে। দেখি ইঞ্জিনের লাইট আছে, কিন্তু গাড়ি ক্র্যাঙ্ক আর নিচ্ছে না। আমিও বসে স্টার্ট দিয়েছি, কিন্তু স্টার্ট হচ্ছে না। আমি বললাম যে, "কাকু বেশি স্টার্ট দিলে কিন্তু ব্যাটারি বসে যাবে। আপনি এক কাজ করুন, এখানে কোথাও মেকানিক থাকলে ডেকে নিয়ে আসুন।" বলছে, "এইখানে এখন মেকানিক পাই কোথায়?" তা কি করা যায়, কি করা যায়? তো ড্রাইভারটা কি করলো, বললো, "দাঁড়াও তো আমি নিচে শুই। নিচে শুয়ে দেখি যে কি হয়েছে।" তো উনি নিচে শুলো, নিচে শুয়ে কি একটা দেখলো, বলছে, "না, কিছু করা যাচ্ছে না। যে একটা কাজ করুন, আপনার ব্যাটারিতে কি প্রবলেম?" বলছে, "না, ব্যাটারিতে প্রবলেম না।" আমিও দেখছি হ্যাঁ, ব্যাটারিতে প্রবলেম হলে তো লাইন আসবে না। যে এক কাজ করুন, আপনি গাড়িটাতে বসুন, আমরা সবাই মিলে ঠেলা দিই, যদি স্টার্ট হয়। তো ওরকম ঠেলা দিয়ে গাড়িটা স্টার্ট হয়। এবার জানি না কি হয়েছিল, কিন্তু গাড়িটা অলমোস্ট স্টার্ট হয়ে যায় ঠেলা দেওয়ার পরে। মোটামুটি ঠেলা দিয়ে গাড়িটা আমরা স্টার্ট করি। ভালো কথা। গাড়িতে উঠলাম, আর একটা ড্যাম্পে নিয়ে যায়। তখন বাজে সন্ধ্যে ৬টা। ওরে ঠান্ডা! এত ঠান্ডা যে কাঁপিয়ে ফেলে দিচ্ছে। আমি গাড়ি থেকে নেমে হু, হু করে কাঁপছি। আর এত সুন্দর হাওয়া, আর জায়গাটা অমায়িক লাগছিল। আমরা ওখানে যাই, একটা চা খাই, ওখানে গিয়ে ছবি-টবি তুলি। তারপরে ড্রাইভার বলছে, "এই তাড়াতাড়ি চলো, আমার টাইম হয়ে যাচ্ছে, আমাদের মুখোশগ্রামে যেতে হবে।" আর তারাও দিচ্ছে, মনে হচ্ছে গরু দৌড়াচ্ছে এরকম করে। তার মধ্যে গাড়ি এরকম ট্রাভেল দিচ্ছে। গেলাম, মাঝখানে গাড়িতে আর কিছু হয়নি। গেলাম, গিয়ে মুখোশগ্রামে মুখোশগ্রামে পৌঁছালাম। আর মুখোশগ্রামে হচ্ছে, ওখানে দেখবা বিখ্যাত ছৌ নাচ। ওরকম ছৌ নাচের মতন বড়, বড় মুখোশ তারা তৈরি করছে। আর এত সুন্দর তাদের হাতের কাজ। ওইখানে তারা বানাচ্ছে। আমি ভিডিও ছবি তুলে নিয়ে এসেছিলাম। তারা এত নিখুঁতভাবে ওই মুখোশগুলো তৈরি করছিল। আর ওই মুখোশগুলো সবগুলো হচ্ছে কাগজ দিয়ে বানানো। আমি যখন জিজ্ঞাসা করলাম যে, "এগুলো কি?" বলছে, "সবগুলো কাগজ। কোনো প্লাস্টিক না, বা কোনো ওই প্রাইমার না, কিচ্ছু না। পুরো কাগজ দিয়ে ওরা ওই কাগজটাকে ভিজিয়ে মাটি দিয়ে তারপরে তারা ডিজাইন করে।" এত সুন্দর লাগছিল মুখোশগুলো। আমি ভাবছিলাম এটা কিনে নিয়ে আসবো। কিন্তু ওদের ওখানে দাম প্রচুর, প্রচুর দাম। গলাকাটা দাম। যেহেতু টুরিস্টরা যায়, দাম নেবেই। ওই মুখোশগ্রামে ঘুরে টুরে আমরা গাড়িতে করে রুমে আসি। তো তাদের আমরা ভাড়া-টাড়া সব দিয়ে দিই। তো আমরা রুমে যাই, রুমে গিয়ে মাকে বলছি, "মা, সবই তো হচ্ছে, তো মজা পাচ্ছি না।" মা বলছে, "এখনো মজা পাচ্ছিস না? কেন, কি কারণ?" আমি বলছি, "কেমন একটা না লাগছে।" বলছে, "কি লাগছে?" মানে, "আমি তোমাকে আগেই বলেছিলাম যে এদের সাথে আসবো না।" মা বলছে, "কেন, কি প্রবলেম? ও তো ভালোই ঘুরছে।" আমি বলছি, "আমি ওখান থেকে এত টাকা দিয়ে আসলাম, এখানে এসে আমরা আবার নিজেদের গাড়ি করে ঘুরছি।" বলছে, "কেন বাবু, বাস তো যেতে পারবে না।" আমি বলছি, "তাহলে তো সেরকম করে তো আমাকে আনতে হতো।" তো মা বলছে, "দেখ, কিছু করার নেই। ট্রাভেল এজেন্সিদের সাথে আসলে এরকমই হয়। তো আমি ফার্স্ট টাইম গেছি। ঠিক আছে, চলো তাই হোক।" কিন্তু ওদের খাবার-দাবার এত সুন্দর ছিল। সেদিন রাত্রেবেলা তারা মাটন করে। এখানে একটা ভালো কাহিনী আছে। আমি, ভাই, দিদি একসাথে বসে খেতে বসি রাত্রেবেলা। সবাই ডাকে যে, "খাবার হয়ে গেছে, চলে আসো।"
তা আমরা ১ম ব্যাচে বসিনি, আমরা লাস্ট ব্যাচের আগের ব্যাচে বসেছি। ভালো কথা, বসেছি। মা-বাবা অন্যদিকে বসেছে, আমরা ৩ জন অন্যদিকে বসেছি। আমরা ভাত নিয়েছি হয়তো ১ মুঠই ভাত নিয়েছি। আর মাটন এত খেয়েছি, মানে ওরা বাটিতে করে দিয়েছিল। ১ম এ মাটন হচ্ছে ৬ পিস ছিল, আর চাইলে আরো ২ পিস। তো ৬ পিস খাওয়ার পরে আমরা চেয়েছি, "কাকা দুটো মাটন?" বলছে, "হ্যাঁ, এই তো।" হয়ে গেল। ৮ পিস হয়ে গেল। আমরা আমরা বলছি, "দাদা আবার মাটন?" বলছি, "দাদা মাটন তো বেশি দেয়া যাবে না।" আমি বলছি, "কি আর দেওয়া যাবে না? টাকা দিয়েছে এগুলো মাটন দেবে না? ইয়ার্কি মারছো, হ্যাঁ?" আমি তো খজে হয়েছি, দেখ মাটন খেয়েই ছাড়বো আজকে। মোটামুটি আমি ভেবেছিলাম ১০ টা মাটন তো খেয়েই উঠবো। ১০টা থেকে ১০টা থেকে ১১টা। দিয়ে বলছে, "ভাই না বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, এরকম করা ঠিক না।" আমি বলি, "দাঁড়া তো করা ঠিক না।" আমি ওই খাওয়া ছেড়ে উঠে গিয়ে যে হচ্ছে তাদের মালিক, মানে ওই এজেন্সির মালিক, আমি বলছি, "দাদা দেখো টাকা দিয়েছি এতগুলো। তুমি বলেছো যে যাচাই খাওয়া-দাওয়া, কিন্তু মাটন কেন দিচ্ছে না?" বলছে, "কে দিচ্ছে না?" আমি বলছি, "এই দাদাটা।" বলছে, "না, না এই দাদাকে আগে মাটন দে, মাটন দে।" বসলাম। আহ মোটামুটি আরো ৪ টে মতন মাটন দিয়ে গেল। মোটামুটি একদম কবজি ডুবিয়ে খেলাম। শুধু মাটনই না, ভাত তো খাইনি, শুধু মাটন খেয়ে পেট ভরে গেছে। আর এত সুন্দর রান্না হয়েছিল। আর তখন মনে হলো যে না, ঘুরতে যে লাভ হয়েছে। আরে খেতে তো পেরেছি। মাটনটা ফ্রি ফটকে যায় আসে। ফ্রি ফটকে কিছু না, টাকা দিয়ে খেয়েছি। তো এরকম খাওয়া-দাওয়া পরে উঠেছে না, আমার পেটটা না ভারী হয়ে গেছে। আমি না হাঁটতে পারছি না। আমি বলছি, একতলায় হচ্ছে আমাদের হচ্ছে দোতলায় রুম। আমি বলছি, "দোতলায় যাবো কি করে? সিঁড়ি ভেঙে যেতে হবে।" আমি, "মামা এক কাজ কর, চল রাস্তার দিক ঘুরে আসি।" তো হোটেলের মালিককে বললাম, "দাদা দরজা খোলা যাবে?" বলছে, "হ্যাঁ, দরজাটা ওই দেখো সাইড থেকে একটা ছোট্ট একটা দেখবা, ওই জেলখানার ছোট্ট একটা দরজা আছে। ওইটা খুলে বাইরে বেরোতে হয়।" বাইরে বেরালাম। পুরো শুনশান জায়গা। আমি বলছি, "মামা চ, যতদূর যাওয়া যায় হেঁটে আসি।" "তো যাবি? অচেনা জায়গা।" আমি বলছি, "চ না, ফাঁসলে ফেঁসে যাবো, আছি তো।" মোটামুটি গান শুনতে, শুনতে যাচ্ছি। যেতে মোটামুটি ১ কিলোমিটার ১.৫ কিলোমিটার হেঁটে চলে এসেছি। মা ফোন করছে, "কিরে কোথায়?" বলছি, "আসছি, আমরা বাইরে আছি, আসছি।" বলছি, "মামা এবার ফিরতে হবে। অনেকক্ষণ আমরা হেঁটে এসেছি। আর রুম অনেক, মানে আমার রুম অনেক দূরে।" বলছে, "হ্যাঁ, চ যাই।" যেতে আমাদের পাশ থেকে ২ টো বাইক আগে ওভারটেক করেছে। আমি ভাবলাম হয়তো ওরা এমনিই গেছে। তারা কিছু দূর গিয়ে আমি দেখছি যে তারা আবার টার্ন নিয়েছে। আমি তখনই মামাকে বলছি, "মামা কিছু হলে ভয় পাবি না।" বলছে, "কেন?" দেখো আমি তো তার থেকে অনেক বড়। আমি সব জায়গায় ঘুরতে যাই, আমি জানি যে সিজন কি হয়। আমি বলছি, "কেন?" বলছে, "কিছু না, এমনি চুপচাপ।" আর আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে। তারা ঘুরে এসছে, এসে আমাদের সামনেই বাইকটা দাঁড় করিয়ে বলছে, "এই রাত্রেবেলা তোমরা এখানে কি করছো?" ডাইরেক্ট কোনো কথা না, একদম ২ টো বাইকে ৪ জন ছেলে ছিল। ওরা দুটো করে। আর তাদের চেহারা দেখলেও এখানে মানে যে কেউ থাকলে ভয় পেয়ে যেত। আমি তো একদম, মামাই তো সাইড হয়ে গেছে। আমি একদম স্ট্রং হয়ে দাঁড়িয়ে রয়েছি। এমনি আমরা টুরিস্ট, এই সামনে একটা হোটেলে উঠেছি। এখন বলছে, "তা এই রাত্রে কি করছো?" জাস্ট এমনি ঘুরছি। খাওয়া-দাওয়া বেশি হয়ে গেছে বলে ঘুরছি। বলছে, "তোমার নাম কি?" আমি বললাম। বলছে, "কোথায় থাকো?" আমি বললাম। আমি বললাম যে, "তোমাকে এত কথা কেন বলতে হবে? তোমরা কারা?" বলছে, "না, এই রাত্রিবেলা দুটো অচেনা ছেলে ঘুরছে।" আমি বলছি, "অচেনা ছেলে তো ঘুরছে, অন্য তো কিছু করছি না। তখন তারা বাইকটা স্ট্যান্ড করে নেমেছে। মানে কিছু একটা বলতে নেমেছে। এবার ওরা সামনে এসে বলছে, "তুমি খুব কথা বলছো দেখছি।" আমি বলছি, "হ্যাঁ, তা বলবো না কেন? আমরা তো ঘুরতে এসেছি। আর আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা লোকাল লোক। তো লোকাল লোকের সাথে কি এরকম করে?" বলছে, "দেখো এখানে বেশি কথা বলো না কিন্তু। বেশি কথা বললে কিন্তু বিবৃত হবে।" তো সঙ্গে ওই মানে এজেন্সি, মানে যে নিয়ে গেছে, তো সেই দাদাটা আমাকে ফোন করে। তাই ফোন করেছে, আমি বলছি, "এই ব্যাপার।" তো সঙ্গে তারা আসে। আর যখনই তারা আসতে লাগে, মানে ওরা যখন দেখতে পায় যে আসে, তখন তারা বাইক নিয়ে চলে যায়। আমি বললাম, "কি হয়েছে?" আমি যে, "এই ব্যাপার।" আমাকে বলল, "তোকে বারণ করেছিলাম যে এখানে রাত্রেবেলায় একা বেরাবি না।" এবার যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে আদিবাসী জায়গা। আমি আগেই বললাম যে আদিবাসী কতটা খতরনাক হতে পারে। বললাম, "হ্যাঁ, আমার একটু ভুল হয়ে গেছে যে একা বেরানো উচিত হয়নি।" ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না।" আমরা ঘরে গেলাম তাদের সাথে। মা আমাকে বকলো যে, "কেন তুই একা গেলি?" বললাম, "দেখো মা, আমি তো সব জায়গায় ঘুরতে যাই, কিন্তু কিছু হবে না।" বলছে, "এইটাই তো তোর বড় ভুল, সব জায়গায় ঘুরতে যাই।" ঠিক আছে, চলো, ঘুমিয়ে পড়লাম। ঠিক
যখন 1:30 বাজে তখন আমাদের রুমে কে একটা মেয়ে এসছে, এসে দরজা ঠক ঠক করছে। আমরা খুললাম, দেখি হোটেলের দাদাটা এসে বলছে, হ্যাঁ কী হয়েছে? বলছে, তোমাদের একটা কথা বলি যে আমাদের রুমটা ছাড়তে হবে। ছাড়তে হবে মানে? যে না, আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে। তো আমি বলছি যে এই রাতে কোথায় যাবো? আমরা এখান থেকে, তারা বলে আমরা এখান থেকে মুকুটমণিপুর বেরিয়ে যাবো। আমার ভোর 3টের সময় কেন? বলছে না, একটা প্রবলেম হয়ে গেছে। আমি বললাম, সেটা আমাদের তোমরা বাবা মাকে নাই বলতে পারো, আমাকে তো অন্তত বলো। বলছে না, তুমি আর বেশি ইয়ে করো না, আমাদের বেরাতে হবে। তো তোমরা গুছিয়ে নাও, 3টের সময় বেরিয়ে যাব। তো সবাই যতজন গেছিল, 44 জন 45 জন, তো সবাই এরকম রাত 3টের সময় নিচে পৌঁছে যায়। ওখান থেকে তারা বাস ছাড়া হয়। আর ওই দাদাটা কিছু বলেনি, শুধু বললো যে যা ঘুমানো এখানে ঘুমিয়ে নিন, আমরা রুমে পৌঁছে যাবো সকাল 8টার মধ্যে। আমার তো ঘুম আসছে না। আর আমার একটা মাথায় চলছিল যে কি হলো এমন, হট করে আমাদের এইভাবে রুমটা ছাড়তে হলো। তো বাস দেখি মানে সই সই করে টানছে, মানে অত বড় বাস মনে হচ্ছে না অত বড় বাস, সে রাস্তা টানছে কি মনে করো বিশাল ওই 70-80, আর ওইসব বাস 80-90 বেশি ওঠে না, মানে ওদের লিমিট দেওয়া থাকে। তো 80 অব্দি গিয়ে বাস টানছে। তো সবাই তো ঘুমিয়ে পড়েছে, আমার একটু ঘুম লেগেছে, বাট ঘুম আসছে না। সকাল ভোর যখন 5টা হয় তখন বাস হলে একটা ধাবার সামনে দাঁড়ায়, বলছে এখানে আমরা দাঁড়াবো কিছুক্ষণ, এখানে টয়লেট রয়েছে, কমন টয়লেট, যাদের যাওয়ার দরকার তারা যান, চাটা খান, কিছু খাবার খেলে খান, আমরা আবার এখান থেকে আধা ঘন্টা 45 মিনিট পর বাস ছাড়বো। তো আমি, সেই দাদাটার নাম ছিল রাজীব, এই রাজীব দা সাইডে আসা, বলছে হ্যাঁ কী হয়েছে ভাই? বলছি কী প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হলে বলো, তাহলে সেটা কোনো কিছু একটা সর্ট করা যায়। বলছে না, প্রবলেম কিছু না, তোমার তো মাথা ঘামাতে হবে না, আমরা তো সবাই আছি এখানে। তো আমরা যেটা যেমন যেমন করে বলছি তোমরা তেমন করে করো, তাহলে দেখবে কোনো প্রবলেম নেই। ছাড়ো, বাদ দাও, না বলো না বলো, আমার কি। তো আমি এরকম একটা রেগে গেছি। এবার দিদিকে বলছি, দিদি তুই বাস থেকে নিচে আয়, এনে দেখ সামনে কত সুন্দর জায়গা, আমরা একটু সামনে হাঁটি। তো দিদি আসে, মামাই আসে, 3জন মিলে হাঁটতে যাই। এখানে একটা হাসি ঘটনা, দেখবা বনমোরগ বলে একটা জিনিস আছে, বেশি কিন্তু লম্বা হয় না আর বেশি মোটাও হয় না, তাদের গলাটা অনেক লম্বা হয়। ওই রাস্তার পাশে 4-5টা বনমোরগ ঘুরে বেড়াচ্ছিল। এই মামাই, মামাই বলছে হ্যাঁ, মানে আমি যখনই মামাই বলেছি বলছে বুঝতে পারছি, হ্যাঁ চ, কি করি ধরতে তো হবে। এবার ওদের যদি হাত দিয়ে ধরতে যাও এমন কামড়িয়ে দেবে, তোমার চামড়া উঠে নিয়ে চলে যাবে। এই মামায় হাত দিয়ে কিন্তু ধরা যাবে না, কিছু একটা আনতে হবে, একটা বস্তা আনতে হবে, এবং মানে এই খেঁচা দিয়ে যেমন ধরে ওরকম করে ধরতে হবে, ধরে দে দৌড়, ধরে গিয়ে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো, কেউ বুঝতে পারবে না। বলছে রিক্সি হয়ে যাচ্ছে না, দেখ কোনো লোক নেই কিন্তু, হ্যাঁ চুপি করতে হবে। তো মামাই বলছে দাঁড়া, আমি এটা কিছুটা নিয়ে আসি। একটা রাস্তার কোনো একটা জায়গার থেকে একটা প্লাস্টিক নিয়ে আসে, হাসি পাচ্ছে বলতে, প্লাস্টিকটা নিয়ে আসে। আমি শুধু থেকে তাকালাম যে এই প্লাস্টিক দিয়ে তুই ধরবি? প্লাস্টিক ওইটা কেমন প্লাস্টিক? তো ধরো কোনো ফল দিল, তো তুমি 40 টাকা যেমন ফল কিনলে যেমন একটা প্লাস্টিক দেয়, ওই রকম ছোটো প্লাস্টিক। যে ওরে বলদ, এই প্লাস্টিক দিয়ে তুই ধরবি, ও কি থাকবে এতে? ও তাহলে কী করা যায়নি, তারা কী করা যায় দেখছি, কোনো দড়ি ফড়ি দেখলে দেখ, ভালো মোটা দড়ি লাগবে। হ্যাঁ, সারা রাস্তায় খুঁজতে একটা মোটা দড়ি পেয়েছি। আমি তো ধরবোই মোরগটাকে, মানে ধরবো। এবার একটা মোরগ রাস্তাতে খুঁটে কিছু খাচ্ছিল। আমি আস্তে ওই বাবু হয়ে বসে, যেমন দেখবা আগে শীদেল চোর বলতো না, যে চুরি করতে যেমন করে আসতো, ওরকম শীদেল চোরের মতন আস্তে যাচ্ছি। সবে দড়িটা আমি ফেলেছি আর মোরগটা এক ঝাপটা দিয়ে চলে গেছে। যে যা শালা, হলো না। এবার ও দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি। এবার দৌড়াতে থেকেই সব যে যার মতন চলে গেছে। থাক, এবার ধরা হলো না। মা বলছে চলে হবে না। আর দেখি বাস ছাড়ার সময় হয়ে গেছে। মা ফোন করছে, বলে কোথায়? যে আসছি। বলছি কোথায় গেলে? মা জানো তো এই ব্যাপার, এটা না রাজিদা শুনতে পেয়েছে। বলছে দেখো ভাই, কালকে রাতে তুমি একটা কেস করেছিলে, ওই মোরগ যদি ধরতে না, ওই 44টা লোককে বেঁধে রাখতো। কারণ পরে শুনলাম যে ওদের মোরগের যদি কিছু হয়, তুমি ওকে ধরে নিয়ে গেলে বা যদি মেরে ফেলো, মোরগের দাম তো দিতেই হবে, তার সাথেও আরো তোমার টাকা দিতে হবে। আর ওই জায়গাটা পুরো আদিবাসী জায়গা,
তো আমাকে সবাই মামা-টামা বকলো। মুখটা একদম ছোট করে বাসে একদম ছোট্ট বাচ্চার মতো বাসে বসে আছে। এবার আর কিছু করা যাবে না। তো বাসে বসে আছি, বাসটা ছাড়লো। তো ১ম এ এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, খুব সুন্দর রাস্তা। আর আমাদের এখানের রাস্তার থেকে ওখানের রাস্তা পুরো একদম তেলের মতন রাস্তা। তো বাস ভালো করে চলছিল। হট করেই এমন একটা রাস্তায় ঢুকে গেল, পুরো একদম ভাঙাচোরা রাস্তা। আর সামনে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজে যদি আগে বাস ঢোকে ওইখান থেকে ছোট গাড়ি আসতে খুব প্রবলেম হবে। তো ড্রাইভার দেখেনি বা বোঝেনি, ও গাড়ি ঢুকিয়ে দিয়েছে ওখানে। আর ওপার থেকেই আসছিল একটা বিচুলি গাড়ি। তোমরা হয়তো শুনেছো বুলেরো পিকআপ বলে একটা গাড়ি, তোমরা নাম শুনেছো। ওই গাড়ি হচ্ছে ভোজাই করা বিচুলি নিয়ে যাচ্ছিল, ওই পাশ থেকে আসছিল। আর দুটোই গেছে ফেঁসে, আমাদের বাসও আর ওই গাড়িটাও গেছে ফেঁসে ওই একদম ব্রিজের মধ্যে। ও যদি একটু সামনে আসে আমাদের বাস লেগে যাবে, আর আমাদের বাস যদি একটু সামনে যায় ও লেগে যাবে। এবার তাহলে বলবো তাহলে পিছনে আসলে, এবার পিছনে লম্বা জ্যাম, মোটামুটি 1 কিলোমিটার ধরে আমাদের পিছনেও জ্যাম ছিল, ওদের পিছনেও জ্যাম ছিল। আর ওখানের লোকগুলি দেখলাম এত, মানে ওখানের লোকগুলি একটা জিনিস, ওদের মধ্যে একতা খুব রয়েছে। তুমি বাইরের থেকে আসলে যদি কিছু করো, তুমি যদি বাইরের থেকে আসলে কিছু করো, তোমাকে কিছু বলবে না, মানে তোমাকেই বলবে, নিজের লোকদের কিছু বলবে না। তো ওখানে সব গাড়ি থেকে নেমে, বাইক থেকে নেমে আমাদের ড্রাইভারের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। বলছে আপনার দোষ, আপনি কেন ঢোকালেন, যখন দেখছেন এখানে ঢোকানো যাবে না কেন ঢোকাবেন? এবার বলছে আপনি পিছনে আসেন। বলছি পিছনে যাওয়া যাবে না। বলছে এসে আমি কি করে বুঝবো? আপনি পিছনে যান, পিছনে না গেলে ওই গাড়িটা বেরাবে না। তো এমন একটা ব্যাপার হয়ে গেছিল যে ওই গাড়িটা যদি পিছনে যেত আমরা বেরিয়ে আসতে পারতাম, কিন্তু আমাদের পিছনে যেতে হবে। আর আমাদের পিছনে গেলে অনেকটা গাড়ি তাদের সরতে হবে, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো ওই গাড়িটা ওইখানেই দাঁড়িয়ে ছিল, এক চুলো নড়েনি। তো আমাদের গাড়িটা কি করলো, দাদা বললো যে কিচ্ছু করতে হবে না, চুপচাপ করে গাড়িটা পিছনে এগা। তো ড্রাইভারও সেই চুপচাপ করে গাড়িটা পিছনে এগায়। এগিয়ে ওই গাড়িটা বেরিয়ে একটা কথা বলে যে যদি এটা একটুখানি দেরি হতো না, দেখে নিতাম সবাইকে দেখে নিতাম। তো আমরা তো সবাই তাকাচ্ছি যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, একটা এরকম জিনিসের জন্য আমাদের এইভাবে বললো। তো দাদা বললো দেখুন পুরুলিয়া এরকমই জায়গা, এরা যেমন ভালো হয় তেমন খারাপ হয়। আমি এমনও বলছি না যে এরা খুব খারাপ, ওরা ভালো মানুষ, কিন্তু ওদের সাথে যদি বেশি তুমি জোর লাগাতে যাও, গায়ের জোর, ওরা খারাপ হয়ে যায়। তো আমরা মুকুটমণিপুরে গিয়ে পৌঁছালাম। মুকুটমণিপুরে যে হোটেলটা নিয়েছিল সেটা সত্যি সুন্দর হোটেল ছিল। আর তার আগের দিন যে হোটেলে ছিলাম সেটা আমার অতটাও পছন্দ হয়নি। আমরা হোটেলে দাঁড়ালাম, আমার লাগেজ নিয়ে ঘরে গেলাম। ঘরে নিয়ে এবার খিদে পাচ্ছে, তখন আমাদের বললো আমাদের একটু খাওয়ার করতে দেরি হবে, আপনারা একটু ওয়েট করুন, আমরা খাবার দেবো। আমি বলছি বাবা আমার তো খিদে পাচ্ছে, তুমি এক কাজ করো, চলো বাইরে যাই, দেখি যে কি খাবার পাওয়া যায়। তো বাইরে একটা দোকানে দেখলাম যে ওখানে অনেক মানে ফাস্টফুড টাইপের খাওয়া পাওয়া যাচ্ছে। তার মধ্যে ছিল হচ্ছে লুচি, ঘুগনি, মুড়ি, ঘুগনি। আর আমার একটা ফেভারিট খাবার হচ্ছে মুড়ি আর ঘুগনি, আমার খুব ভাল লাগে। মানে তুমি যদি আমাকে এক পাশে বিরিয়ানি দাও বা এক পাশে যদি মুড়ি ঘুগনি দাও, আমি ওইটাই আগে খাবো, মুড়ি ঘুগনিটা আমার খুব ভাল লাগে। তার কাকাকে বললাম কাকা তুমি এক প্লেট মুড়ি ঘুগনি দাও। বাবা যে মুড়ি ঘুগনি খাবি সকাল সকালে, যে হ্যাঁ আমি তাই খাবো। তা মুড়ি ঘুগনিটা আমি খেলাম। আর ওদের সত্যি ঘুগনিটা ওরা যে কী দিয়ে বানিয়েছিল আমি জানি না, কিন্তু খুব টেস্টি ছিল। আমি খেলাম, মুড়ি ঘুগনি খেলাম, খেতে আমি বাবা হাঁটতে হাঁটতে সামনে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম যে আমার মা দিদি আসলো, তারাও খেলো, লুচি খেলো, ঘুগনি খেলো। আমরা হাঁটতে হাঁটতে সামনে গেলাম। সামনে একটা জায়গা ছিল যেখানে হচ্ছে আই লাভ মুকুটমণিপুর লেখা ছিল, ওইখানে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম, অনেক কিছু মজা করলাম। আর তার পাশেই ছিল একটা নদী, বিশাল বড় নদী। আর নদীটা দেখতে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। তো কিছুক্ষণ পরে রুম থেকে ফোন আসলো যে দাদা খাবার হয়ে গেছে, আপনারা চলে আসুন। তো বাবা বলে যে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা খাবো না। বলছে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। মামারা ফোন করছে যে আমাদের খাওয়া হয়ে গেছে, এবার তো কোথাও যেতে হবে, ঘুরতে যেতে হবে, তো চলো।
তো আমরা রুমে যাই, রুমে গিয়ে ড্রেস টেন্স চেঞ্জ করি। তো এখানে গিয়ে ওই রাজীবদাকে বলি, রাজীবদা এখানে ঘোরার কী জায়গা আছে? বলছে এখানে এই নদীটার এখানে বোটিং করতে হবে, বোটিং করে ওপারে যেতে পারবা, ওপারে গিয়ে ডিয়ার পার্ক আছে আর একটা বাবার মন্দির আছে। বলছি বাবা, আমার বাবার মন্দির? রাজীব বলছে কেন ভাই? যে ঝাড়খণ্ডে যখন যায় তখন বাবার মন্দিরে উঠতে গিয়ে আমার পা যন্ত্রণা শুরু হয়ে গেছে। বলছি 350টা সিঁড়ি। বাবাকে বলছি বাবা এত উপরে কেন থাকে উনি? নিচে নামতে পারে না? বাবা বলছে না দেখ এরকম করিস না, ভগবানকে নিয়ে চল না। ঠিক আছে চলো। আমি এরকম মজা করে আমাকে বললো। আমরা ওখান থেকে বেরিয়ে টোটো ধরি, ওখানে যাবো হচ্ছে বোটিং পয়েন্টে। তো টোটো নিয়েছে 5 কিলোমিটার যেতে মাথা পিছু 100 টাকা, টুরিস্ট জায়গা নেবেই। আমরা বোটিং পয়েন্টে যাই, বোটিং ঠিক করি, ফ্যামিলি একটা বোটিংয়ে উঠি। তো যখন মাঝ নদীতে যাই এত সুন্দর লাগছিল জায়গাটা। ওরকম তখন কটা বাজে? 10টা বাজে। রোদের মধ্যে ঠান্ডা জল, তার মধ্যে ঠান্ডা একটা অনুভূতি আলাদা। মানে ওইখানে যে না যাবে তারা বুঝতে পারবে না। খুব সুন্দর জায়গা। তো আমরা প্রথমে বাবার মন্দিরে যাই। এবার আমি তো মনে মনে ভেবেছি যে যদি সিঁড়ি হয় আমি তো উঠবো না। তাই গিয়ে দেখি সিঁড়ি। তো লোকে বললো যে বেশি সিঁড়ি না, হয়তো 50টা। তো মা বাবা দুজনে উঠলো, যে আমি কেন উঠবো না? উঠলাম। উঠে বাবার প্রণাম করলাম, দর্শন করলাম, আবার নিচে নামলাম। নিচে নেমে আবার ওই বোটিংয়ে উঠে ওরা হচ্ছে ওদের ওখানে পুরো স্পটটা ঘুরাবে। তুমি যতক্ষণ থাকবা 3-4 ঘন্টা, তুমি যতক্ষণ থাকবো তুমি মাঝখানে দাঁড়াতে পারো। তো আমরা মাঝখানে দাঁড়াইনি, আমরা আবার চলে গেলাম ডিয়ার পার্কে। তো লোকে বলছে ডিয়ার পার্কটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, হরিণ রয়েছে। ভালো কথা, হরিণ রয়েছে। আর ডিয়ার পার্কে নামলাম, নেমে ওখান থেকে ভ্যান করতে হবে, ডিয়ার পার্কে যেতে হবে। প্রথমে যাওয়ার সময় আমরা হেঁটে গেছি। লোকে বলছে এই তো সামনে গেলে 5 মিনিট লাগবে, সামনে গেলে বেশিক্ষণ লাগবে না। এই যে মা, তুমি আর বাবা যেতে হবে না, বয়স্ক মানুষ, তোমরা এখানে বসো। তো মা বাবা ওখানে বসেছে, আমি দিদা আর মাটা মা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। 1 কিলোমিটার হয়ে গেছে, ডিয়ার পার্ক খুঁজে পাচ্ছি না। আর লোকে জিজ্ঞাসা করছে দাদা ডিয়ার পার্কটা কোথায়? বলছে এটা সামনে। যার কত সামনে? বলছে একটু সামনে। 3 কিলোমিটার আমি শুধু হেঁটেছি, তারপরে ডিয়ার পার্ক। মা ফোন করছে, বলছে কিরে কোথায়? আছি মা তোমাদের আসতে হবে না, 3 কিলোমিটার। তো মা বাবা জেদ করে ওখান থেকে ভ্যান ভাড়া করে এসছে, ডিয়ার পার্কে ঢুকেছি। আমি তো ভেবেছি হরিণ, তো মানে বলছি হরিণ তো মানে গিজ গিজ করছে এরকম। ঢুকলাম, হরিণ কোথায়? ডিয়ার পার্কে সব আছে, হরিণ নেই। তাহলে কি ডিয়ার পার্কে লেখা না? দিদিকে বলছি দিদি ডিয়ার পার্ক লেখা কেন, হরিণ কোথায়? বলছে হ্যাঁ হরিণ তো নেই। একদম শেষ প্রান্তে গিয়ে একটা হরিণ দেখতে পাই। হ্যাঁ যে এই তো হরিণ, খুব মজা লেগেছে। সবাই ডাকছে আয় আয় আয়, কিন্তু নড়ছে না। এটা হরিণ তো। তারপর সবাই মিলে দেখলো এটা হরিণ না, এটা স্ট্যাচু। সবাই ওখানে এত হেসেছি ওখানে। আরে সর্বনাশ, এমন সুন্দর স্ট্যাচুটা করেছে, ওটা পুরো হরিণ। তো আমরা ভেবেছি হরিণ নেই। আবার যখন ওখান থেকে শেষ মাথার থেকে আবার আসছি, তখন দেখি না হরিণ এবার সত্যি দেখতে পাচ্ছি। আর ওদের হচ্ছে তখন খাওয়ার সময় ছিল, ওরা তখন সামনে ছিল না, ওরা খেতে গেছিল। ও খেতে আবার ওরা আসছে। এবার সত্যি ওখানে হরিণগুলো খুব মানে সুন্দর ছিল। আর তাদের শিংগুলো কি, যেমন আমরা হরিণ দেখি ওরকম শিং, তাদের বেঁকানো শিং, আর খুব স্বাস্থ্য। তো ওখানে লেখা ছিল যে হরিণদের খাবার দেবেন না। তো তারা আসছিল, আর ওখান থেকে একটা মানে তার কাটা দেওয়া ছিল, একটা বড় গেট দেওয়া ছিল যে এপাশে না যেতে পারি। তো আমরা ওই তার কাটা ভিত্তিতে হাত ঢুকেছিলাম, তারা হাত ছেড়ে দিচ্ছিল। তো সুন্দর লাগছিল, দেখলাম, ছবিটা তুললাম। দিদি বলছে না দেখ ভাই তোর হরিণ। যে হ্যাঁ তাই তো হরিণ। প্রথমে দেখলাম স্ট্যাচু, এবার না সত্যি হরিণ। তো আমরা বেরোনোর সময় দেখি মাওয়া এসছে, বলছে কোথায় হরিণ, কোথায় হরিণ? বলছে এই তো হরিণ। বলছে কটা? বলছে 5টা হরিণ। বলছে 5টা হরিণের জন্য এখানে আসলাম? হ্যাঁ ঠিক আছে চলো। আর যেই ভানে এসছি সেই ভানে মেরে কোটে 8 জন যাওয়া যায়। আর আমরা এসছিলাম 4-4-8, ওই হ্যাঁ তোমার 11 জন মতো। তো ভ্যানারা বলছি যে আর নিয়ে যাবেন তো? বলছে হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু 2 জনকে। বলছে কেন? বলছে 2 জন ভাড়া করে এসছে তাই। বলছে যদি আমরা এখানে 8 জন যাই, বলছে 8 জনের ভাড়া দিতে হবে। তাহলে আর বাকি জন কি করবে? বলছে তাহলে আমরা যাবো। বলছে না আমাদের এখানে 8 জন সব নিতে পারবো না। তো আমার মামা বলছে দাদা চলুন না,
চলুন গায়ে হাত দিয়ে চলুন না, কিচ্ছু হবে না, চলুন না। তাই কী করে যাবো তো বলুন তো? বলছে ওই ছেলে দুটো আর ওই এই দিদির মেয়েটা দাঁড়িয়ে যাচ্ছে ভ্যানের উপরে। তা ভ্যানের উপরে আমরা রড দেওয়া ছিল, আমরা দাঁড়িয়ে গেছি, রডে দাঁড়িয়ে রয়েছি, কোনো রকম করে দাঁড়িয়ে রয়েছি, মাজা ব্যথা হয়ে গেছে। তারপর ভ্যানওয়ালা টানতে পারছে না কিছুতে, তা মোটর দেওয়া ছিল। আর রাস্তাগুলো একদম ছোট ছিল, একদম সরু রাস্তা, আর দারুণ লাগছিল, পাশের থেকে দুপাশে জঙ্গল। তো আমরা আবার ওই নদীর সাইডে গেলাম, গিয়ে বোটিংয়ে উঠলাম। এবার তার আগে বাবা কিছু, বাবা একটা কামরাঙা মাখা খাবো। ওখানে কামরাঙা মাখার কেসটা হচ্ছে, বলছে 50 টাকা প্লেট। তাহলে 50 টাকা প্লেট মানে কি, একটা কামরাঙা যতটা হবে ততটাই। তো একটা কামরাঙা কাটলো, কেটে দেখি 4টে পিস দিল, পুরোটা দিল না, বলছে পুরোটা নিলে 100 টাকা। এই সর্বনাশ করেছে। তারা কী করলো, কামরাঙা মাখালো, মাকে একটু ওই কামরাঙা কাটলো, কেটে একটু উপর দিয়ে কাসুন্দি ছড়িয়ে দিল, একটু লঙ্কা দিয়ে দিল, হয়ে গেল মাখা। এদিকে গালের চড়মার মতন 50 টাকা নিল। ঠিক আছে, আমি কিছু বলতে পারবো না। কামরাঙা খেতে খেতে বোটিং উঠলাম, উঠে আমরা ওপারে গেলাম, ওপারে গিয়ে ঘরে গেলাম। বলছি এখন তো বাজে 2টো, কী করবো, খাওয়া দাওয়া করে কোথায় যাব? এবার আমি ভাইকে বলছি, ভাই একটা কাজ করতো, হোটেলের মালিককে জিজ্ঞাসা করতে এখানে বাইক ভাড়া পাওয়া যায় কিনা। যদি ভাড়া পাওয়া যায় তাহলে আমরা সাইড ঘুরে আসতে পারবো। তো বলছে না, এখানে বাইক ভাড়া পাওয়া যাবে না। যেখানে আর কত জায়গা আছে, বলছে এখানে একটা গুহার পাহাড় আছে। কিন্তু গুহার পাহাড় বলতে বলছে ওটা আদিবাসীর গুহা, ওটা আদিবাসীরা তৈরি করেছে, তো ওখানে তো যেতে হয় তাহলে। এবার তখন অলরেডি খাওয়া দাওয়া পরে 4টে-5টা বাজে, 4টে বাজে তখন। এবার বাইরের লোক বলছে না এখন যেতে হবে না, অচেনা জায়গায়। মানে না, আমরা তো যাবোই, যাবো মানে যাবোই। তো আমি, মামার ছেলে, দিদির ছেলে, এই 3জন যাবো, আর বাদ বাকি কেউ যাবে না। আমরা রুমে নিচে আসি, নিচে এসে টোটালকে জিজ্ঞেস করি, দাদা কত যাবো? বলছে 100 টাকা করে। 3জন যাবো। এবার দেখি যে বাস ড্রাইভার, এবার তখন বাস ড্রাইভারের পরিবার গেছিল, বাস ড্রাইভারের বউ আর তার মেয়ে গেছিল। এবার তারা বলছিল যে আমরাও যাব। তারা 3জন, আমরা 3জন। তো আমরা ওই 6জন মিলে একটা অটোতে উঠি, কষ্ট করে উঠে যাই। পাহাড়ে যেতে যেতেই একটুখানি সন্ধে হয়ে আসে। এবার বাস ড্রাইভার বলছে কি, এই সন্ধ্যা লেগে উঠবে? যে হ্যাঁ এসছি যখন উঠবই। এবার যে নিয়ে গেছিল অটো ড্রাইভার, সেও আমাদের সাথে ছিল, বলছে চলুন না, কিচ্ছু হবে না, আমি আছি। বিশ্বাস করবে না, ওইখানে যদি না যেতাম তাহলে পুরো পুরুলিয়ার ট্রিপ আমার নষ্ট হয়ে যেত। এত সুন্দর জায়গা। আমরা উঠছি, পাহাড়টাতে আর কোনো লোক নেই, আর রাত্রিবেলা ঝিঝি পোকার ডাক আর কিসব পাখির ডাক। আর মানে এটা ওখানে যদি একটা ভূতের কোনো বই করা হয়, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। কী সব গাছ রয়েছে জানি না, তার মাঝখান থেকে অল্প একটু রাস্তা পড়ে আছে, ওইখান থেকে আমাদের যেতে হচ্ছে উপরে অনেক কষ্ট করে উপরে গেলাম পাহাড়ে। এবার টোটো ড্রাইভার বলছে, এই দেখো এটা হচ্ছে গুহার ভেতরে ঢুকলাম, ঢুকে পুরো অন্ধকার। এবার ওরা বলছে যে এই গুহাটা, এখানে যে আদিবাসী ছিল তারা এটাকে আবিষ্কার করে, আর ওই গুহাটা তারা নিজেরা কেটে রাস্তা তৈরি করে। আর গোড়া ভেতরে ঢুকলাম, তাদের দেখলাম যে তারা কোথায় শুতো, কোথায় ঘুমাতো, ওখানে এখনো রয়েছে ওই জায়গাটা। আমরা ওখানে ছবি তুললাম, ভিডিও করলাম, আবার ওর উপরে গেলাম। তো আমরা উপরে গিয়ে এত সুন্দর একটা ভিউ পেলাম, মানে নিচে তাকালেই পুরো খাদ। তো আমাদের ওই দাদাটা বলছে যে এটা কিন্তু এখনো টপ না, টপে যেতে গেলে আরেকটু উপরে যেতে হবে। তোমরা কি যাবে? বলছি হ্যাঁ যাবো, কিন্তু রাত হয়ে গেছে। বলছে হ্যাঁ তাও যাবো। আমরা ফোনের টর্চ জ্বালিয়ে আমরা টপে গেছি। টপে গিয়ে যখন পৌঁছালাম, আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে। জি আমি আর যেতে পারবো না। টপে উঠে আমি ওখানে বসে পড়েছি, কিছুক্ষণ বসেছি, তখনও প্রায় 6টা বাজে। এবার অটো ড্রাইভার বলছে নামতে হবে শিগগিরই, রাত হয়ে গেলে আমাদের সব সমস্যা হয়ে যাবে, এখানে জায়গাটা ভালো না। হ্যাঁ নামবো। এবার নামার সময় আমার পাটা মুচকে যায়, আর যে জুতোটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না, আমার কাছে বুট পরা ছিল, খুব একটা ভালো ছিল না। তো আমি ওই বুটটা খুলে পাটাকে কোনো রকম একটুখানি মালিশ টালিশ করে বুটটা পরে আবার একটা
আমাকে ওই টোটো ড্রাইভার কী করলো, একটা মোটা ডাল কোথা থেকে ভেঙে দিল, বলছে এটা ধরে ধরে নামো, অসুবিধা হবে না। তো ওটা ধরে নিচে নামলাম। নিচে নামতে নামতে প্রায় আমাদের 6টার থেকে শুরু করি নামা, আমাদের প্রায় 7:30 বেজে যায় নামতে, অনেকক্ষণ। আমাদের উঠতেও টাইম লেগে গেছিলো, নামতে টাইম লেগে গেছিলো। আবার বাড়িতে ফোন করছে যে কোথায় আছিস, যে আছি এখানে, আমরা আসছি। তো ওখানে যখন নামি পুরো অন্ধকার হয়ে যায়, পুরো অন্ধকার। আর আর নিচে ছিল হচ্ছে আদিবাসী কয়েকটা লোক, ওইখানে হচ্ছে ওই পাহাড়টা দেখাশোনা করে। এই পাহাড়ে কেউ উঠলে তাদের কাছে টাকা নেয়, তারা নেশা টেশা করবে তার জন্য। তো আমাদের টাকা দিতে হয়। আর তারা ওই 4টে গাছে মশাল দেখেছিল তোমরা, মশাল, ওরকম মশাল জ্বালিয়ে রেখেছিল। ওই জিনিসটা দেখতে এত সুন্দর লাগছিল। ওই পাহাড়ের মানে নামতেই একদম যে মুখটা, ওই মুখে 4টে মশাল, আর আদিবাসীরা সাইডে বসেছিল। অমায়িক দৃশ্য, অমায়িক। আর আমারও ভয় লাগছিল যে এখানে যদি কিছু হয়। তো তাদের টাকা দিতে হলো, তাদের হচ্ছে 20 টাকা করে দিতে হলো, 4জন ছিল, 20 টাকা করে সবাই দিলাম। দিয়ে আমরা অটো করে আবার রুমে আসলাম। রুমে এসে শুধু মাকে বললাম, মা যদি না যেতাম কি নিচে করতাম। বলছে কেন? তখন ভিডিও দেখালাম, ছবি দেখালাম। আর ভিডিও ছবি দেখে কি হবে, সামনাসামনি যে জিনিসটা দেখে নিয়েছি সেটা অমায়িক, অমায়িক জিনিস। তো মা বলছে, বা গেছিস তো ভালো হয়েছে। তো আমাদের রুমে দেখি সবাই এসছে, আমার মামা টামা সবাই এসে একসাথে বসে তাস খেলছে। আর আমাদের পরিবার কি বলতো, একদম ফ্যামিলি পরিবার, একসাথে বসে তাসও খেলি, লুডোও খেলি। আর মা বলছে, এই রিকু বস বস বস, তোর দিদি পাচ্ছে না। আমি দিদিকে সাইড করে আমি দিদির জায়গায় তাস খেলছি। খেলতে খেলতে বিভিন্ন ধরনের কথাবার্তা করতে করতে সেদিন আমাদের ছিল শেষ দিন। পরের দিন আমরা যাবো হচ্ছে জয়রামবাটি আর বিষ্ণুপুর। বিষ্ণুপুর হচ্ছে আমাদের লাস্ট। তো রাজীবদা বললো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, 3টের সময় কিন্তু বেরোবে। রাজীবদা এই 3টে কেন বলো তো? ওই যে নাহলে কিন্তু কভার করতে পারবো না। ঠিক আছে চলো, তাই হোক, 3টেই হোক। এবার খাওয়া দাওয়ার পরে আমরা শুই। আমি না 2টোর সময় অ্যালার্ম দিই। আর আমার যেই ফোনে অ্যালার্ম ছিল, আমার একটা অ্যালার্ম ছিল, যখন আগুন লাগে ফায়ার ব্রিগেড যেমন যায় আম করতে, ওই অ্যালার্মটা। আমি তো সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছি। 2টো বাজে, মা মা ওঠো, 2টো বাজে, যাবো না। মা বলছে কি হয়েছে? না যাবো না, কটা বাজে? না 2টো। যা কথা কটায়? 3টে। তুই এখন কি করছিস? না সবাই যদি চলে যায়। আমি তো, বাবা তো আমাকে উঠে অর্ধ ছাড়লো। থাক, তোমার যেতে হবে না, আমি একা একা সব রুম গোছালাম, জামা গোছানো ছিল। 3টে বাজে ওয়েট করছি, 3টে বাজে। যেই যখন 3টে বাজে আমি তখন ব্যাগ ট্যাগ নিয়ে সোজা নিচে চলে যায় বাসের কাছে। আমি গিয়ে দেখি মা কেউ নেই বাসের কাছে, আমি একা দাঁড়িয়ে রয়েছি। আমি মাকে ফোন করছি, মা বলছে দাঁড়া, আসছি আসছি। 3, 3:30 বেজে যায়, বাসে কোনো লোক নেই। আমি আবার ওই ব্যাগ ওখানে রেখে উপরে যাই। রাজিদাকে ফোন করি, ফোন ধরে না। বেড়াতে বেড়াতে আমাদের 5টা বাজে। তখন দেখি সবাই আসে। রাজীবকে বলি, রাজীবদা এর তো বলে 3টের সময় বেরোবে। বলছে ভাই বোঝো না, সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে টাইম মেনটেন করতে হবে। আমি তা আমাকে সেটা আগে বলবে, আমি 2টোর সময় লাফালাফি করছি, যেতে হবে। বলছে হ্যাঁ এই তো বেরাবো একটু পরে। তোর মামাকে বলছি, মামাই তো চ রুমের পিছনে আমরা হেঁটে হেঁটে আসি। তো রুমের পিছনে যাই, ওখানে ছিল হচ্ছে গ্রাম, রুমের পিছনের দিকটা পুরো গ্রামের জায়গা। তো আমরা ওখানে যাই, গিয়ে একটা কুল গাছ দেখি। তো কুল গাছটা দেখেই, আর এত সুন্দর কুল হয়ে গেছিলো, আমার লোভ লেগে গেছে। এই মামা তুই কি পড়াশোনা করিস? বলছেন না। আমি তাহলে এক কাজ কর, কুলটা ঝাঁকা, কুল খাই। কারণ দেখবা সরস্বতী পুজোর আগে নাকি কুল খেলে ফেল করতাম। তো এখন তো আর পড়াশোনা করি না, তো ফেলও তো করবো না। তো মোটামুটি কুল গাছ ঝাঁকি, অনেকগুলো কুল পাই। কুলগুলো মোটামুটি, আমি জামা ছিলাম সাদা জামা, ওই জামার মধ্যে রেখে পুরো কালো হয়ে যায়। একদম আমি ছোটবেলাতে ফিরে গেছিলাম। ওই কুল নিয়ে আসি, মাকে দিই, আমি মা কুল খাও। বলছে হ্যাঁ দে, সুন্দর কুল। আমি আবার হোটেলের থেকে ওই নুন নিয়ে আসলাম, বিট নুন। ওই বিট নুন দিয়ে কুলটা খেলাম, খেয়ে বাসে উঠলাম, যাবো জয়রামবাটি। বাসে উঠলাম, উঠে সামনে যখন যাই, আমাদের গাড়িটা পুলিশে আটকায়। আমরা দাঁড়িয়ে পড়ি। এবার দাঁড়িয়ে পড়ে সবাই তো অবাক হয়ে যায় যে কেন পুলিশে আটকালো, কি কারণ? আমাদের তো কোনো কিছু তো ভুল নেই বা কোনো কিছু ইয়ে নেই। তো রাজীবদা নামলো, নেমে পুলিশের সাথে কি বললো,
আমি জানি না। তো আমরা আমাদের সবাইকে রাজীবদা বলল যে, "কিছু ব্যাপার না। অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কালকে রাতে নাকি মার্ডার হয়েছিল। তো এর জন্য পুলিশ টহল দিচ্ছে। তো সবকিছু চেক করা হচ্ছে।" তো পুলিশ আমাদের সব বাসটা চেক করলো। তো আমরাও তো পুলিশ বলল এটা দেখাতে, সব দেখালাম। তো নেমে গেল। তো রাজীবদা বলল, "এখানে এইসবই হয়। এসব মাথা লাগিয়ে লাভ নেই। আমরা যত তাড়াতাড়ি এই জায়গাটা ছাড়বো তত তাড়াতাড়ি ভালো।" তো জয়রামবাটি হচ্ছে মা শারদার জন্মস্থান। তো দেখো একটা কথা, আমি যেই বয়সটা এখন আছি, সেই বয়সটাতে আমার অতটাও ঠাকুরের প্রতি ভক্তি আসেনি। তো আমি ভাবছিলাম যে আমি এখানে গিয়ে কি করব? কি দেখার আছে? এখানে তো সব বয়স্ক মানুষরা যাচ্ছে, তারা থাকবে, ওখানে থাকবে বলতে তারা দেখবে, ঘুরবে-টুরবে। তো আমিও তাদের সাথে যাই। আমার বেশিক্ষণ ভালো লাগে না ওখানে। এদিক ওদিক ঘুরি, মাটির ঘর-টর দেখি। দেখে আমি, ভাই আর দিদির ছেলে বাসে আসি। তো এর মধ্যে একটা কথা বলা হয়নি, ওই যে বাস ড্রাইভারের যেই মেয়েটা গেছিল, সে হচ্ছে আমার থেকে অনেক ছোট। তো তার সাথে আমাদের ভালো পরিচয় হয়ে গেছিল। তো সে আমাকে ফোন করে যে, "দাদা তোমরা কোথায়?" আমি যে, "আমরা বাসে আছি।" তো বলছে, "আমিও আসছি, আমারও ভালো লাগছে না।" তো সেও বাসে আসে। তো সে আমার থেকে অনেক ছোট। তার সাথে গল্প করি, তার বাড়ি হাওড়ায় ছিল। তো বলছে, "আমার বাবা বাস" আমি বলছি, "তোমার বাবা কি এটা তো?" বলছে, "হ্যাঁ, আমার বাবা এটা। আমার বাবা বাস চালায়।" তো এরকম করতে আমার তাদের সাথে, সেই বোনটার সাথে খুব কথা হয়। তো কিছুক্ষণ পরে দেখি সবাই চলে আসে। এবার সে তার নিজের জায়গায় চলে যায়। আমরা থাকি। ওখান থেকে আমরা চলে যাই বিষ্ণুপুরে। বিষ্ণুপুর হচ্ছে আমাদের লাস্ট জায়গা। বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির-টন্দির দেখে রাত্রিবেলা ওখানে খেয়ে-দেয়ে ওখান থেকে আমরা রওনা দেব। যখন রাত্রিবেলায় আমরা খাই, খাওয়া-দাওয়ার পরে প্রায় ওই এজেন্টের যারা লোক ছিল তারা খাবে-দাবে, বাসনগুলো ধোবে, ধুয়ে গাড়িতে লোড করবে, তারপরে গাড়ি ছাড়বে। তো এতক্ষণের অবধি সব ভালো ছিল। সব সুস্থ ছিল। যখন বাস ছাড়ার ৫ মিনিট আগে আমার পেয়ে যায় প্রচণ্ড পটি। আমি রাজীবদাকে বলছি, "রাজীবদা কোথায় আছে?" বলছে, "এই তো এখানে সামনে কমন বাথরুম।" আমি যাই। পটি করলাম, করে আমি আবার বাসে আসলাম। আমার তো মাকে বলছি, "মা ওষুধ আছে? গন্ডগোল লাগছে। আমার কিন্তু আবার হতে পারে।" বলছে, "হ্যাঁ, তুই শিগগির ওষুধ খেয়ে নে।" ওষুধ খেলাম, খেয়ে-দেয়ে একটু ঘুমালাম। ঘুম দিয়ে উঠি তখন দেখি হাইওয়েতে গাড়ি চলছে। ১টা বাজে। আবার জোরে পেয়েছে। ফোন করলাম রাজীবকে, "রাজীবদা যে কোনো গাড়িটা থামাও।" বলছে, "কেন?" বলছি, "পেয়ে গেছে আমার।" গাড়ি থামিয়েছে। কমন বাথরুমে থামিয়েছে। আমি নেমেছি। বাবাও আমার সাথে এসছে। বাথরুমে তালা দিয়া। আমার পেয়েছে প্রচণ্ড জোরে। আমি কি করেছি? বাথরুমের পিছনে গিয়ে আমি কাজ ছেড়ে চলে এসেছি। কারণ এত জোরে পেয়েছে আমার মাথায় ছিল না কোথায় কি করব। তো এরকম একটা ফানি ইনসিডেন্ট আমার সাথে ঘটে। তো আমি এসে রুমে আসি। আমাকে অফিস থেকে ফোন করেছে, "রিকু তুমি কোথায়?" আমি বলছি, "স্যার আমি বাড়ি ঢুকলাম।" বলছে, "আমাদের তো পিকনিক আছে।" "স্যার আমি যেতে পারবো না। আমার শরীরটা খুব খারাপ। গা হাত পা ব্যথা।" বলছে, "তুমি যদি না আসো তাহলে তুমি আমাকে দাদা বলে ডাকবা না।" আর সত্যি কথা বলতে আমার অফিসে যিনি স্যার, আমি তাকে কোনোদিন স্যার বলে ডাকি না। উনি হচ্ছে আমার দাদা সম্পর্ক। তো অনেক জোর-জার করে আমি তার কথা রাখার জন্য আরটু ঘুমিয়ে ১২টার সময় উঠে স্নান-টান করে মাকে বললাম, "মা আমার যেতে হবে।" তো বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম পিকনিকে। তাদের সাথে পিকনিক করলাম, তাদেরকে বললাম, তার সাথে মজা করলাম। মজা করে বাড়ি আসলাম। বাড়ি এসে আমি ওই যে ঘুমালাম, এর পরের দিন আমার অফিস মিস। তো ঘুম থেকে উঠে আমাকে মা বলছে, "কিরে কেমন লাগলো ঘোরাটা?" সবই ভালো লাগলো কিন্তু ওই লাস্টের ২ দিন মানে লাস্টের ১ দিন আর ১ম এর ১ দিন যদি রুম দেয়নি, যদি রুম দিত ভালো হতো। কিন্তু ওদের ঘোরা-টোরা একটু দেখলাম অন্যরকম। মা বলছে ট্রাভেল এজেন্সি ঘোরা এরকমই হয়। কিন্তু মজা তো হয়েছে। আমি বলছি, "হ্যাঁ, মজা হয়েছে।" মানে প্রতি পদক্ষেপ, প্রতি সময় আমাদের একটা না একটা টুইস্ট আমাদের সাথে হয়ে গেছে। একবার দিদি হারিয়ে গেল, একবার ওখানে ছোট গাড়ি খারাপ হয়ে গেল, আমাদের বড় গাড়ি আবার খারাপ হয়ে গেল। লাস্টে আবার সবার শরীর খারাপ হলো একসাথে। তো এই নিয়ে মোটামুটি একটা মশলাদার ট্রিপ হলো। তো রাজীবদা পরের দিন ফোন করেছিল যে, "কি ভাই পছন্দ হলো?" আমি বলছি, "পছন্দ হলো তো, বাট পরে একদিন যাবো একটা।" তো এই করে তার সাথে
এখনও মধ্যে ভালো সম্পর্ক। তো আমার মনে হলো এই গল্পটা আমাদের রাতে আড্ডা দর্শককে শোনানো উচিত। তো আমি তাই জন্য তোমাদের বললাম। আর আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের বছরে একবার হলেও ঘুরতে যাওয়া দরকার। কারণ ঘুরতে যাওয়া হচ্ছে আমাদের মেডিসিন। আমরা সবসময় কাজ করি। সেই কাজের থেকে যদি কিছু দিনের টাইম বের করে যদি ঘুরতে যেতে পারি, তো আমার মনে হয় সব কিছুর জন্য ভালো হয়। এই যে আমাদের শরীর খারাপ হয় একটা কারণে। আজকে তোমার জ্বর হচ্ছে, তুমি ওষুধ খাচ্ছ। তুমি জ্বর হচ্ছে, তুমি ঘুরতে চলে যাও, তোমার জ্বর নেই। বছরে একটা ঘুরতে যাবা, তুমি তোমার মাইন্ডও ভালো থাকবে, তোমার শরীরও ভালো থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো এপিসোডে। শুভরাত্রি।